বাংলাদেশের মেহনতি কৃষকেরা স্বর্ণ চাষ করে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর আপনাদের সবার? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট যে আমাদের ব্লগ আসতে অনেক বেশি দেরি হচ্ছে। আমাদের অনেকেরই কিছু জরুরি কাজ থাকে, তার জন্য আমরা সবাই ব্লগ করার জন্য একত্রিত হতে পারছি না। সেই জন্য আপনাদের কাছে অনেক অনেক বেশি দুঃখিত। এখন থেকে আমরা আপনাদেরকে রেগুলারলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। সো গাইজ, আজকে আমরা গ্রামের একটি সুন্দর মনোমুগ্ধকর জায়গায় যেতে চলেছি। আর অ্যাজ ইউজুয়ালি আমরা 6 জন থাকি, আর 6 জনের মধ্যে একজন আজকে আসেনি। তার কথাটাও বলবো, তার অবস্থাও বলবো, সমস্যা নেই। তো আসুন, আমাদের সাথে আসেন শান্ত। হাই। আমাদের সাথে আছে রনি। হাই। আর ক্যামেরার পেছনে আছে তানজিম রহমান তুর্য। সো আমাদের সাথেই থাকুন। আর আজকে আমরা যাব সরিষা ফুল দেখতে। আর গ্রামের সরিষা ফুলের সৌন্দর্য অনেক অনেক বেশি সুন্দর হয়। আপনাদের আজকে অনেক বেশি সুন্দর করে দেখাবো, আর অনেক বেশি মজা হবে, এনজয় হবে। সো আমাদের সাথে থাকুন। সো গাইজ, দেখতে থাকুন। শান্ত, এদিকে আসো তো। রনি, কি খবর তোমাদের? মোটামুটি আমাদের অবস্থা অনেক ভালো। আপনারা তো গত পর্বের প্রথম ব্লগে দেখেছিলেন যে শান্তকে লেট করার জন্য আমরা ওকে শাস্তি দিয়েছিলাম। সো আজকে মনে হয় না একটা শাস্তি পাওয়ার পর থেকে শান্ত আর লেট করবে। আর আমাদের দলের ভিতরে, আপনাদেরকে অটোর ভিতরে হয়তো বলেছিলাম, আপনাদের মনে আছে নাকি জানি না, যে আমাদের দলের ভিতরে আরেকজনও লেট করে। সেই মানুষটা হচ্ছে জনি। ও কিসের জন্য লেট করে শোনেন। মেয়েরা যেমন সাজুগুজু করে, ও তেমন বাসায় সাজুগুজু করতে লেট হয়ে যায়। সো আমরা ভাবতেছি যে শান্তর উপর থেকে লেট লতিফ নামটা তুলে দিয়ে আমরা জনির উপরে দেব। আর সেই জন্য জনিকে একটা ডেয়ার পালন করতে হবে। সে ডেয়ারটা যদি সে কমপ্লিট করতে পারে, তাহলে জনির নামটা জনি থাকবে। আর যদি ডেয়ারটা কমপ্লিট করতে না পারে, তাহলে জনির নামটা থাকবে না, সে লেট লতিফ হয়ে যাবে। এবং শান্তর উপর থেকে আমরা সেই লেট লতিফ নামটা তুলে নেব। রনি, কি বলো? হ্যাঁ, যেটা তোমরা ভালো বোঝো। না, তোমার মাথায় তো একটা কিছু আসতে হবে, যে তুমি তো কিন্তু বলছিলা যে কি শাস্তি দেওয়া যায় গত পর্বে। এবার তুমি বলো যে আরেকটা কি শাস্তি দেওয়া যায়। শাস্তি আমার তো খুব মানে খাইতে ভালো লাগে আমার। হ্যাঁ, তুমি তো কাল শুধু খাওয়া দাওয়া করো। হ্যাঁ, শান্তকেও দিছো, বাঁশ দিছো। হ্যাঁ, সেজন্য আমি মানে বাঁশ দিতে ভালোবাসি। সেজন্য জনি আজকে কি খাওয়া যায়, কোন সবার মতামত তাই জানা ভালো। আচ্ছা, ঠিক আছে, জনিকে আমরা বেশি প্যারা দিব না, ঠিক আছে? জনিকে আমরা বেশি প্যারা দিব না। জনির কাছ থেকে আমরা ঝালমুড়ি খাবো, বুঝতে পারছো? শুধু ঝালমুড়ি না, না, 2 লিটার 7 আপ। 2 লিটার, ঠিক আছে, 7 আপ আর ঝালমুড়ি, ঠিক আছে না? ঠিক আছে। আর দর্শক, গত পর্বে আপনারা অনেকেই বলেছিলেন যে শান্ত আমাদেরকে সত্যি খাওয়িয়েছিল কিনা। বিশ্বাস করুন, শান্ত আমাদেরকে সত্যি খাওয়িয়েছিল। আর শান্তর আমাদেরকে খাওয়িয়েছিল, কিন্তু আমরা সেই শটটা নিতে পারিনি, কারণ হানি সুইংয়ে ওঠার পরে আমার শান্তর অবস্থা এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল যে শট নেওয়ার মতো আমাদের মানসিক এবং শারীরিক অবস্থা কোনোটাই ছিল না। সো গাইজ, আমরা জনিকে কি শাস্তি দিব, আর আমার একটা ডেয়ার ওকে কমপ্লিট করতে হবে। সেটা কি শুনবেন? 5 বার ওকে বলতে হবে যে পাখি পাকা পেঁপে খায়। রনি, হ্যাঁ, ঠিক আছে। ও যদি এটা যদি কমপ্লিট করতে না পারে, তাহলে কিন্তু ওর নাম আজ থেকে লেট লতিফ হয়ে যাবে। আর তো ঝালমুড়িয়া 7 আপ আছে, তাই না? অবশ্যই। ঠিক আছে, কিন্তু খুব ফাস্ট বলতে হবে। হ্যাঁ, এটা তো ফাস্ট বলতে হবে। 5 সেকেন্ড, জাস্ট 5 সেকেন্ড। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। 5 সেকেন্ডের ভিতরে পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়। এটা আমার মুখ দিয়েও বেরোবে না, কারোর মুখ দিয়েও ভালোভাবে বেরোবে না। সো জনিকে আজকে এটা কমপ্লিট করতেই হবে। আর যদি না পারি, তাহলে তো ঝালমুড়ি আর 7 আপ ওর জন্য বরাদ্দ থাকলোই। রনি খুবই খেতে ভালোবাসে, আর আমি ওকে যে ডেয়ারটা দিয়েছি, আমি 100% শিওর যে ও এটা কমপ্লিট করতে পারবে না। সো দেখতে থাকুন কি করা যায়। এই জনি কখন আসবে? জনিকে ফোন দিয়েছিল না? ও ফোন দেওয়া হয়েছিল, ও রাস্তার মধ্যে চলে আসছে, রওনা দিছে অলরেডি। রওনা দিছে না? মিনিট 2 এর ভিতরে পৌঁছে যাবে।
ও কি পারবে ওটা বলতে? না ওটা তুমি বলতে, তুমি একবার বলো তো দেখি জোরে জোরে বলো। আমার তো ওইগুলা হয় না। বাকি বাকি না দর্শক আপনারাও ট্রাই করতে পারেন। হ্যাঁ আপনারাও কিন্তু ট্রাই করবেন, বুঝতে পারছেন? বাসায় বসে আমরা যখন আমাদের ব্লগটা যখন আপনারা দেখবেন তখন কিন্তু আপনারা ট্রাই করবেন। আচ্ছা যাই হোক, জনিকে ফোন দিয়েছিল তো না? হ্যাঁ হ্যাঁ ফোন দিয়েছিলাম, ও চলে আসছে। ওর আসতে কতক্ষণ লাগবে? আর সর্বোচ্চ হলে 2 মিনিটের ভিতরে পৌঁছে যাবে। ঠিক আছে, দেখা যাক। টাইম দেখা আমি যাক। বুঝি না ও এত কিসের সাধু করে। হাই, সবার কি অবস্থা? আসলে আমি সরি লেট করার জন্য। হাই, হ্যাঁ এটা জনি। জনি আসছে। হ্যাঁ জনি মনে হচ্ছে কি বললো? জনি মনে হচ্ছে ও কি বললো? বল। হাবাই গেছি, একটু তাড়াহুড়া করে আসছি তো আমি। হ্যাঁ তুমি কি করতেছিলে বাসায়? একটু ওই যে গোসলের পরে হ্যাঁ দেখি কয়েনটি শোনো। আসলে হ্যাঁ গোসলের পরে কি তুমি তো মেয়েদের মতো সাজতেছিলে আমি জানি। আমাকে তোমরা কিছুই তো বলতে দিচ্ছ না। আচ্ছা ঠিক আছে বলো। এই দর্শক বন্ধুরা, জনি আমাদের মাঝে কিছু বলবে। হ্যাঁ বল। আসলে যেটার জন্য লেট হয়েছে সেটা হলো সজলের জন্য নাকি? মুজিবের জন্য না, আসলে খাওয়া দাওয়া করতে লেগে লেট হয়েছে। সো না না এটা তোমরা কিছু মিথ্যা মনে করো কথা। না, শোনো আমি লেট করছি। তুমি শোনো, তোমার এক বিপদ আছে। শান্তকে একদিন শাস্তি দিছিলাম না? শান্ত হ্যাঁ, ওই দিছিলাম দিনের পর তো। থেকে অনেক ভালো হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ। আজকে তোমার শাস্তি কি শুনবা? রনি তো বোঝোই, রনি খেতে অনেক বেশি পছন্দ করে। আর কি খাবার? তরুণ আর- মুড়ি চাইছে। আমি চাইছি মুড়ি, আমি সবাইকে অল্পর উপর দিয়ে ঠিকঠাক করে দিই, ঠিক আছে? আমি চাইছি আসলে আমার মুড়ি। একটু বসা লাগবে, ঠিক আছে? না 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 দাঁড়াও, না না বসা আগেই হবে না, না, শোনো তুমি শোনো, আসলে আমি হাবাই গেছি তো, না, অনেক তাড়াহুড়া করে দাঁড়াও আসছি। তুমি দাঁড়াও, তোমার সেভেন আপ খাওয়াবো তো। এক সাইডে এত হওয়া যাবে না, বুঝতে পারছো? আসো তোমরা সাইডে আসো, সমস্যা আচ্ছা আচ্ছা আসো। ঠিক আছে বসলাম, তোমার কথা শুনবো। আচ্ছা ঠিক আছে ও বসো। তো কি হয়েছে শুনবা? হ্যাঁ বলো। তুমি আজকে একটা ডেয়ার কমপ্লিট করবা। ডিয়ার কি ডিয়ার? পাখি পাখি পাকা পেঁপে খায়, এই শব্দগুলা জাস্ট 5 সেকেন্ডে পারবে বলতে। 5 সেকেন্ড, আমি 5 সেকেন্ডে পারবো না, আমাকে না, 30 সেকেন্ড টাইম। না 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 30 সেকেন্ড বেশি হয়ে যায়। শোনো তুমি শোনো, তুমি যেহেতু লেট করছো, তোমার নাম, তুমি যদি ডেয়ারটা কমপ্লিট করতে না পারো, হ্যাঁ। তোমার নাম লেট লিখিত হয়ে যাবে। না না না, এটা কমপ্লিট করতে আচ্ছা, আমাকে 30 সেকেন্ড টাইম দাও। দর্শক, আমাকে 30 সেকেন্ড টাইম দাও। না, না, 30 সেকেন্ড না। ইওর টাইম। না 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 না, আমি এখন না। 30 সেকেন্ড টাইম চাই। এখন না, 5 সেকেন্ড আমি আচ্ছা এখন 5 না। সেকেন্ড না, 7 সেকেন্ড সময় দেওয়া হবে। 2 সেকেন্ড বাড়াই দিলাম। না না এখন না, আমরা গন্তব্যস্থলে যাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে ও জিনিসটা মনের ভিতরে ভালোভাবে প্রিপারেশন নিক, কারণ আমি ভালোভাবেই জানি যে ও এটা পারবে না 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 না। আমি পারবো, আমি পারবো। তোমাকে তুমি 30 সেকেন্ড সময় চাইছো তো? 30 সেকেন্ড। তোমাকে 30 সেকেন্ড সময় দেওয়া হবে না, তোমাকে 10 সেকেন্ড সময় দেওয়া হবে। হ্যাঁ 5 হ্যাঁ। সেকেন্ড 10 সেকেন্ড আমার হবে না। তুমি পারবা, না পারলে তোমার খবর। দর্শক বন্ধুরা, যাই হোক ব্যাপারটা মেনে নিয়েছে, আর অনেক বেশি লেট হয়ে গিয়েছে, অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আমরা এখন উদ্দেশ্যে রওনা হব, সেই জায়গার উদ্দেশ্যে রওনা হব যে জায়গাটা আপনাদেরকে দেখাবো, সরিষা ফুলের ক্ষেত। আর গ্রাম অঞ্চলে সরিষা ফুলের ক্ষেত অনেক বেশি সুন্দর হয়ে থাকে, অনেক বেশি মনোরম হয়ে থাকে। সো আমরা আপনাদের সুন্দরভাবে জিনিসটা দেখাবো, সো আমাদের সাথে থাকুন।
আসলাম সরিষা খেতে। এখানে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে যে বাংলাদেশের মেহনতি কৃষকেরা স্বর্ণ চাষ করে এই জায়গায়, আর আমার দেখতে ঠিক এমনটাই লাগছে। খুবই সুন্দর জায়গা। আর ওদের দেখুন, ওরা, আমি ওদেরকে বললাম যে আমরা শর্ট নিব আগে, কারণ সূর্য পড়ে যাচ্ছে, বেলা শেষ হয়ে যাবে অবস্থা। আর শর্ট নিতে গেলে হয় সূর্যের একটু দরকার হয়, আলো না থাকলে ভালোভাবে শর্ট নেওয়া যায় না। আমি ওদেরকে বললাম যে আমি এসে কি করবো, তোমাদেরকে আমি বললাম না, ওদেরকে আমি বললাম যে আমরা যে আগে শর্ট নিব, আর ওরা সেলফি উঠতে শুরু করে দিয়েছে। গাইস, জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর। জানি কি বলবো, অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য আসলে গ্রামের ভেতরে যে এত সুন্দর জায়গা আছে, খুবই ভালো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা এর আগের বছরে এই জায়গায় এসেছিলাম, আর প্রতি বছরই এই জায়গায় সরিষা হলে আমরা আসি এবং অনেক বেশি ভালো লাগে এই জায়গাটায় আসতে। আর এবার ভাবলাম যে না, আমরা একা যাব না, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আসবো। আর আপনাদেরকে সাথে আনা মানে এই সম্পূর্ণ জায়গাটাকে দেখানো, আর জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এই জায়গাটার নাম জানো কি? ও হ্যাঁ, আর এই জায়গাটা কুষ্টিয়া জেলার ভিতরে অবস্থিত। কুষ্টিয়া জেলা ধোবাইল ইউনিয়ন। ধোবাইল, ধোবাইল, মিরপুর থানার মধ্যে। হ্যাঁ, মিরপুর থানার মধ্যে ধোবাইল ইউনিয়নে এই জায়গাটা অবস্থিত। গ্রামের নামও ধোবাইল, আর গ্রামের নামটাও ধোবাইল। আর জনি, তোমার ডেটটা তুমি কমপ্লিট করবে না? আসলে আমি তো 30 সেকেন্ড টাইম চাইছি। না 30 সেকেন্ড বেশি হয়ে যায় না? 10 সেকেন্ড দেওয়া হয়েছে, 10 সেকেন্ডেই বলো। 30 সেকেন্ড শোনো, আমি বলি, তুমি ঘড়ি গণে আমি বলে দিচ্ছি 30 সেকেন্ডে। 30 সেকেন্ডে এটা অস্বাভাবিক কিছু না। আচ্ছা, একটু বাড়াই দাও। না আবার কি বাড়াবো? 5 সেকেন্ড ছিল, 5 সেকেন্ড, আমি 10 সেকেন্ড হইছে। এটার পরে আর কোনো বাড়াবো না, এটার পরে আর বলো, তুমি বলো। স্টার্ট। পাখি পাখা পেঁপে খায়। রেডি? তুমিই বলে দাও না আমার। না এটা তো আমি কি তোমার মতো লেট করি? এটা তো হ্যাঁ, দেখো আমি কি হাত লেট থেকে লোক? কেমন লাগে দেখো। ওয়াও, কিন্তু ওয়ান্ডারফুল। এবার দারুণ লাগছে, ওকে দারুণ লাগছে। এবার এতক্ষণ পর অরিজিনাল বেশি আসছে। এই একটু সাজুগুজু বেশি করে তো, সেজন্য ওকে দিলাম। সবাই একটা করে নাও। না আমি কি তোমার মতো সাজুগুজু করি? হ্যাঁ, তুমি তো মেয়েদের মতো মেকআপ করা শুরু করো। সেজন্য দিলাম ওকে, পুরোটা দিলাম। সুন্দর লাগছে কিন্তু। তুমি এবার বলো। আচ্ছা, আমাদের ডিয়ারটা কিন্তু সে ভুলে, এরা ও। পছন্দ করবে তো। না, তুমি ডেয়ার কমপ্লিট করো, মেয়েদের কথা বাদ দাও। আমার একটু না, তুমি মেয়েদের কথা বাদ দাও, তুমি ডেয়ার কমপ্লিট করো। শুরু করো। তুমি রেডি? রেডি? ইওর টাইম স্টার্ট আমরা দুজন নাও। কি বলবো? পাখি পাকা পেঁপে খায়, জোরে জোরে। হ্যাঁ, আচ্ছা, টাইম দেখো। হ্যাঁ, হ্যাঁ, টাইম দেখছি। স্টার্ট নাও। দেখছো তো? হ্যাঁ, হয়েছে। 1 তুমি বলো। 2 3। কি বলবো? মারো ওকে, মারো। আস্তে 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 বলতেছি। কি জানো, আসলে আমার তো বের হচ্ছে না। হ্যাঁ, তুমি আরেকবার বলে দাও। বল। আচ্ছা, পাখি পাকা পেঁপে খায়। জোরে জোরে। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, ধরে পাখি ধরে, আরো পাকা ধরে। পেঁপে খায়, আরো পাখি ধরে। বাদে পারেনি। ইয়েস। এই একে কি করতে মারো? শেষ। না না, ও যাবে, শেষ। অনেক মার খাইছে। ও শেষ। যাই হোক, ও পারেনি। আমি জানতাম ও পারবে না। ও পারেনি। ও পাখির জায়গায় আমাদের দিয়ে আসলে দিছে। আরেকবার চান্স দেওয়া যায় না না। না, না না, ডেয়ার চ্যালেঞ্জ আমাকে- একবারে। তাহলে এ কিন্তু শিওর খাওয়াচ্ছে। হ্যাঁ, আমার অবশ্যই কাছে খাওয়াছে। তো বেশি টাকা নাই, সমস্যা নেই, 2 টাকা করে খাও। সমস্যা নেই। 2 টাকা করেও খাবো না আমরা, আমার কাছে বাজেট হোক। হ্যাঁ, আর আমরা তো আচ্ছা, আর আমরা তো সবাই মিলে দর্শকদের আমরা এর আগের ফার্স্ট ব্লগে বলে রেখেছি যে আমরা অল অ্যাবাউট কুষ্টিয়াতে যাব। ওই ট্রেন যাচ্ছে না ওটা? হ্যাঁ, ট্রেন আছে তো। অনেক সুন্দর জায়গাটা। বন্ধুরা হয়তো অত দূর দেখতে পাবে না। না, খাওয়াচ্ছে কবে? আর আমরা অল অ্যাবাউট কুষ্টিয়া ব্লগে যাব, সেখানে যে আর অল অ্যাবাউট কুষ্টিয়া ব্লগের কাজ অলরেডি আমরা শুরু করব। আমাদের জরুরি কিছু কাজ থাকার জন্য আমরা ব্লগে যেতে পারিনি। নেক্সট টাইম যাব। হ্যাঁ, নেক্সট টাইম না, আমরা 2-3 দিনের ভিতরে যাব এবং অল অ্যাবাউট কুষ্টিয়াতে আমরা 2টা পার্ট করব। সেখানে 2 পার্টে কুষ্টিয়ার কিছু ঐতিহ্যবাহী জায়গা দেখাবো এবং আমরা ওখানে অনেক বেশি মজা করব। আর যেহেতু তুমি আমাদের ডেয়ারটা কমপ্লিট করতে পারোনি, সেহেতু তোমাকে খাওয়াতে হবে এবং হ্যাঁ। সেটা কুষ্টিয়া দিয়ে তোমাকে একটা সুযোগ দেওয়া হলো। আচ্ছা, আচ্ছা। তোমাকে কুষ্টিয়া ঠিক দিয়ে আছে। আমাদেরকে খাওয়াতে হবে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আমি ঠিক রাজি। আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা। তো দর্শক বন্ধুরা, আমাদের সাথে থাকুন।
জায়গাটা অনেক বেশি সুন্দর, আমার অনেক অনেক বেশি ভালো লাগছে। আর এখানে সবাই আসতে অনেক বেশি খুশি। সজীবের কি অবস্থা? তোমরা তো বললে না? ও সজীব, সজীবের বাড়ির কাছে তো শান্তর বাসা। হ্যাঁ শান্তই বলুক, আমাদের একটু ওটা দাও। অ্যাকচুয়ালি ওর ফুড পয়জনিং হয়েছে, এই কারণে ও আসতে পারেনি, ও খুবই অসুস্থ। শুধু ফাস্ট ফুডের দোকান ঘুরে বেড়ায় আর এটা খায়, ওইটা খেয়ে ওর এই অবস্থা আছে। গাইস, সজীবের অবস্থা খারাপ, বেশি খাই ওর ও চটপটি খুব বেশি পছন্দ করে, সেজন্যই সজীবের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। চটপটি খেয়ে গেলে ফটফট করে সজীবের অবস্থা খারাপ হয়েছে ওর ফুড পয়জনিং এর কারণে। আমি সজীবকে ফোন দিয়েছিলাম, সজীব ফোনটা ধরেনি। পরে শান্ত আমাকে আগেই বলেছিল যে ওর একটু অসুস্থ আছে, আর রনি, জনি আর তুর্য ওরাও জানতো না যে সজীব অসুস্থ। সো সজীব অসুস্থ থাকার কারণে সজীবকে আনতে পারলাম না। আর সজীবকে আমরা অনেক বেশি মিস করছি, ও আসলে আরো অনেক বেশি মজা হতো। সো তোমরা কি করছো? আমরা কিছু করছি না। আমরা কি করছো? আমি একটা স্যাড মোমেন্টের কথা বলছি, তোমরা মজা করতেছো। সজীব দেখলে কিন্তু তোমাদের পেট হবে, বুঝতে পারছো? শুনলেই তো হাসি পাই। বন্ধুরা, তরুণ আমাকে একটা ডেয়ার দিছিল, আমি কমপ্লিট করতে পারি নাই। আমি একটা তরুণকে জিনিস করতে বলবো, দেখা যাক ও পারে কিনা। আচ্ছা তরুণ, কি হয়েছে? তুমি তো আমাকে একটা ডেয়ার দিছিল, আমি কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা, তো আমি তোমাকে একটা জিনিস করতে বলবো, তুমি কি পারবা? আর কি বলো? এই সরষা খেতে তোমাকে শাহরুখ খান হইতে হবে। তরুণ শাহরুখ পারবা? পারবা? গরিবের শাহরুখ খান আমাদের একটু না করলে হয় না? না করতে হবে আমাদের একটু। বন্ধুরা, আমরা একটু আমাকে ফাঁদে ফেলছে। এটা কোনো কথা? আমি কি শাহরুখ খান? তোমার করে দেখাতে হবে। কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে? এই দর্শক বন্ধুরা দেখো, জনি শাহরুখ খানের চশমা পরে আছে। তুমি পারবা? না 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 না, তুমি যেহেতু তোমাকে দিছি, তোমরা বলো তোমাকে দিছি, তরুণকেই করতে হবে। তরুণ বলো এই করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোনটা দাও। আচ্ছা ঠিক আছে। গ্লাসটাও দাও। যদি তুমি টুলে দিয়ে ভেঙে ফেলতে পারো তুমি। যাই হোক, গ্রামের আমাকে অনেক কঠিন একটা কাজ করতে বলেছে। ও পারবে। আমি পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো। আচ্ছা জনি বলেছে আমার কিছু করার নেই এখানে। জনি, তোমার তো করাই লাগবে। তোমার একটা হেল্প লাগবে, আমার তোমার চশমাটা আমাকে দিতে হবে আগে, তাছাড়া তো হবে না। আমারটা ভাঙো। হ্যাঁ, তোমার সমস্যা নাই, তোমারটা যেন না ভাঙে। গাইস, আচ্ছা, করো, তুমি করো। আমি আজকে গরিবের শাহরুখ খান হবো, দেখা যাক কি হয়। তোমরা একটু সাইডে যাও, আবার দেখা যাক। ঠিক আছে, জায়গার লোকেশন ঠিক করে নেই। ঠিক আছে, আমি পালাবো না, তোমরা আমাকে পাহারা দাও। শান্ত পিছনে থাকো। গান দেওয়া লাগবে নাকি? ওই টিং 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 গিটার হলে ভালো হতো। হ্যাঁ, না শান্ত বলতে পারবে, গানটা বলতে গান পারবে। দিলে কপিরাইট হতে পারে। ঠিক আছে, সমস্যা নেই। দর্শক দোয়া করবেন আমার জন্য। আচ্ছা দেখা যাক, অনেক কঠিন একটা কাজ। দেখা যাক। রনি সামনে আসো। কিভাবে করে?
না তুমি তুমি আমি পিছনে জানি যাও। তুমি পারো, তুমি করে দাও। আমি তো পারি না। তুমি করে দেখো। রনি সাইডে দাঁড়াও, যদি পাই সরিষা খেতে গরিবের শাহরুখ খান আমি দাঁড়িয়ে আছি। তার পোস্টটা তুমি দেখাবে। তুমি গরিবের শাহরুখ খান আমরা জানি, তুমি গরিবের শাহরুখ খান আমরা জানি, তুমি গরিবের শাহরুখ খান আমরা জানি, ধন্যবাদ। তুমি গরিবের শাহরুখ খান হ্যাঁ, আমরা তরুণ পারছে ও আসলে মনে হয় মাজা একটু দুর্বল আছে ওর। কি যে বলো, আসলে মাজা ভেঙে পড়ে গেছে। আসলে ওই জায়গায় উঁচু নিচু জায়গা তো, এভাবে পৌঁছতে গেলে আমি এই জায়গায় পড়েই যাব। আচ্ছা যাই হোক, এখানে সুন্দর পরিবেশ এবং এই জায়গায় সরিষা ফুল আছে, আর সরিষা ফুল থাকলে সেইখানে মৌমাছি থাকবেই। এবং এই মৌমাছির দরুন এখানকার কৃষকেরা এখান থেকে মৌমাছি থেকে মধু সংরক্ষণ করে থাকে। এবং আমরা তাদের কাছে গিয়ে জেনে নেব যে এখানে তারা কতদিন যাবত মধু সংরক্ষণ করছে এবং কেমন লাভবান হচ্ছে এখানে মধু সংরক্ষণ করে। তো চলুন যাওয়া যাক। তো গাইজ আমরা এখানে চলে আসার পরে এখানে দেখলাম যে মধু চাষ করা হয়, আর এখানে অনেক আঙ্কেলদেরকে দেখলাম এবং দেখে তাদের কাছে আমরা জানতে এসেছি যে এখানে কিভাবে তারা মধু সংরক্ষণ করে এবং কেমন প্রফিট হয়। বাংলাদেশের বিখ্যাত যে মধু খামার মধু মামুন, আমরা মধু মামুনে এসেছি যে এখানে কিভাবে মধু সংরক্ষণ করা হয়, কতদিন লাগে, কেমন প্রফিট, এবং আঙ্কেলদের কাছ থেকে আমরা সবকিছু জেনে নেব। আঙ্কেল, আপনার পরিচয়টা যদি একটু আমাদের দর্শক বন্ধুদের দিতে। হ্যাঁ, ধন্যবাদ। আমি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন। আসলে আমাকে এখন মধু মামুন বলেই বাংলাদেশে এখন আমার পরিচিত হয়ে গেছে। আর এটা আপনারা জেনে আনন্দিত হবেন যে আমি 1997 সাল থেকে মৌ বক্সের যাত্রা শুরু করি। 2600 টাকা দিয়ে 2টা মৌ বক্স সেই সময় ক্রয় করি। সেই সময় মৌ বক্সের মাছি ছিল, সেই মাছিটার নাম ছিল সেরেলা মাছি। এখন আমাদের এখানে যে মাছি প্রযুক্তিগত কারণে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে আমরা এখন যে চাষটা করছি, এই মাছিটার নাম নেলি ফার্মা মাছি। এটা সারা বছর ফুল থাকলে, এরকম মাঠ থাকলে সারা বছর মধু দিতে পারে। তো আমার 2600 টাকা নিয়ে পথ চলা শুরু। আমি 98 সালে মাস্টার্স করেছি। আমি চাকরির আশায় না ঘুরে আমার একটা ছিল যে আমি আসলে চাকরি করব না, নিজে কর্মসংস্থান সৃষ্টি করব, যারা অন্যরা আমার এখানে কেউ চাকরি করতে পারে, এরকম আমার একটা প্রবল ইচ্ছা ছিল। একসময় আমি দিশা সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে চাকরি করেছি। সেই চাকরিটা ছেড়ে দিয়ে আমি আমার খামারের হাল ধরেছি। এখন আমার খামারে একটা তারাশি আছে, সেখানে এইরকম বক্স আছে 97টা। 97 বক্স আছে, এক একটা বক্সে 10 ফ্রেম করে মাছি আছে। আর একটা আছে আপনার চলন বিলের, ওটাকে বলা হয় ধরমগাছা, সেখানে আছে আমার 77টি। এবং এখানে হচ্ছে 120 ফ্রেম মাছি আছে। আমার পদযাত্রা শুরু হয়েছে রাজশাহী গুদাগাড়ি। এবার আমি প্রথম টমেটো ফুল দিয়ে শুরু করছি, যেটা বাংলাদেশের প্রথম আমি টমেটো ফুলের মধু হারভেস্ট করতে সক্ষম হয়েছি। এবং ইতিমধ্যে আমার আজ কয়েক বছর অস্ট্রেলিয়া, স্পেন, চীন বিভিন্ন দেশে মধু যায়। তার ভিতরে আপনারা জেনে খুশি হবেন যে অস্ট্রেলিয়াতে মধু যাওয়ার কারণে আমি কিন্তু মধু মামুন পরিণত হয়েছি। এবং আমাকে বাংলাদেশ সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মিরপুর কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ আমাকে জুলাই মাসে একটি পিক আপ ট্রাক খামার বাড়ি থেকে একটি ট্রাক আমাকে সরকারিভাবে একই বিনামূল্যে আমাকে উপহার দিয়েছেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অভিনন্দন জানাই, দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানাই যে তার এই হাত দিয়ে আমার কৃষি খামারের মাধ্যমে আমি গাড়িটা পেয়েছি। এবং আমাকে এই বছরেও আপনার প্রায় 5.5 লক্ষ টাকার একটা মধু রিফাইং একটা মেশিন আমাকে দেবে। সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে প্রায় 3টা পরিবারের। এখন আমার এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে 16 জন, আর আমার 4 জনের মোট 20 জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে থেকে যে মেশিনগুলো দিয়েছে, যাই 8.5 লক্ষ টাকার মেশিন আমাকে শেখ হাসিনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমাকে গিফট করেছে। ইভেন আমাকে বিদেশি মৌ বক্স এইগুলো দিয়েছে, যেটার আনুমূল্যক এক একটা বক্সের মূল্য প্রায় 85,000 টাকা, সেইগুলো আমাকে দিয়েছে। সেখানে
আমাকে যখন বাংলাদেশের দেশরত্ন শেখ হাসিনা আমাকে বারবার যখন কৃষি সমঝোতার মাধ্যমে আমাকে সহযোগিতা করছে, সেখানে তার এই সহযোগিতা করার কারণে আমি বারবার কর্মসংস্থান সৃষ্টি করছি এবং আমি ইতিমধ্যে যে জুলাই মাসে যে গাড়িটা পেয়েছি সেখানে একটা ড্রাইভারকে নিয়োগ দিয়েছি। সেই ড্রাইভার এই গাড়িটা দেওয়ার কারণে একটা ড্রাইভারের পরিবারের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, এই কারণে যে ওই পরিবারটা এখন ওই ড্রাইভারের পরিবারটা এখন আমার এখানে চলতেছে। সো এইরকম এই বছরের আমাকে আবার আশ্বস্ত করছে বাংলাদেশ বিশ্ব ব্যাংক থেকে আমার মধু নিয়ে কাজ করছে। আমি আজকেও বেলা 4টার সময় একটা সুসংবাদ পেয়েছি যে আমার ইতিমধ্যে আমার নামে একটা বড় প্রজেক্ট, সরকার সহযোগিতা মানে সফল উদ্যোক্তা হিসাবে আমাকে একটা বড় প্রজেক্ট দিচ্ছে। আর বিশ্বব্যাংক সরাসরি আমার একটা মধু সরকারি মাধ্যমে বিদেশে পাঠাবে, সেই SMS-টা আমি আজকে বেলা পরে সম্ভবত 3:30টার সময় এটা পেয়েছি। আজকের একটা মানে সুসংবাদ আজকে। এবং ইতিমধ্যে আমাকে বিভিন্ন চ্যানেল এবং টেলিভিশনে আমার সাক্ষাৎকার যায়, যেখানে এখন আসলে মামুন থেকে আমি হয়ে গেছি মধু মামুন। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার মধু হারভেস্ট করি, যে মধুটা পরিপক্ক এবং শতভাগ খাঁটি মধু এবং সিল করা মধু আমি হারভেস্ট করি, যেটা গুণগত মান শতভাগ খাঁটি। ইভেন বাজারে যত মধু আসে সেই মধুগুলোতে সরিষা ফুলের মধু জমে যায়। বাজারে যে মধুগুলো আসে সেই মধুগুলোতে কেমিক্যাল দিয়ে মধুটাকে তরল রাখে, আর কেমিক্যাল দিলে পরে সেই মধুটা কিন্তু আর খাঁটি থাকে না। যার কারণে আমার একটা লক্ষ্যমাত্রা ছিল যে আমার মধুটা জমে যাবে। এক সময় জানতে যখন জানবে যে না আসলে এই মধুটা খাঁটি, তখন সবাই আমার কাছে ঝুঁকে পড়বে। এবং সেই অবস্থানটা আজকে আপনি দেখতে পাচ্ছেন, এটা মিরপুর থানা ধুবল গ্রামে। এটা এই মাঠটায় আমি আজ কয়েক বছর এখানে বসে, এটা একটা তামাক অধ্যুষিত একটা এলাকা ছিল, যেখানে তামাকের অভয় অরণ্য ছিল। সেখানে এই এলাকার লোক যখন সরিষার থেকে ফলন বৃদ্ধি পেয়েছে এবং পরাগায়নের মাধ্যমে যখন ফলনটা বৃদ্ধি পেয়েছে, তামাকটাকে বর্জন করে তারা সরিষায় চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন মাঠ জুড়ে ব্যাপক, এবং সামনের কয়েকটা মাঠ। এইবারও এই বছরেই এই সরিষার বীজ কৃষি সম্পদ অধিদপ্তর মিরপুর রমেশচন্দ্র ঘোষ 50টা পরিবার 50টা কৃষককে আমার সহযোগিতায় এবং কৃষি অফিসের মাধ্যমে এই গ্রামের চাষিদেরকে বিনামূল্যে বীজ দিয়েছে। তারা তামাকটাকে, আপনারা জানেন কুষ্টিয়া জেলা, সারা বাংলাদেশের কুষ্টিয়া জেলা একটা তামাক অধ্যুষিত এলাকা, সেখানে এরকম একটা সফল উদ্যোগ, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং এলাকার চাষিরাও এখন ব্যাপক পরিমাণ সরিষা পাচ্ছে, যার কারণে তারা এই সরিষা কেটেই কিন্তু আবার চৈতালি ধানটা লাগাবে এবং সেখানে ভালো একটা ফসল পাবে। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, কত কেজি করে মানে এইটা উত্তোলন হয়? এখন আমার সব মিলে আমার 3টা খামার মিলে সব থেকে 550 থেকে 600 কেজি মধু আমার উৎপাদন। এটা কতদিন পর? এইটা হচ্ছে, এটা হয় হচ্ছে একেবারে ওয়েদার, সবকিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। যদি ওয়েদারটা ভালো থাকে 7 দিন 8 দিন 10 দিনে পরিপক্ক একটা মধু হয়ে যায়। অনেকেই মধু হারভেস্ট করে 3 দিনে। আমি আসলে এখানে ওই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার লোক, আমি এখানে প্রথম হারভেস্ট করেছি 14 দিন পরে। 14 দিন পরে হারভেস্ট করতে এখানে ওই দিন মধু পেয়েছি 60 কেজি। এখানে যেহেতু মাত্র 120টা ট্রেন, এটা আমার প্রদর্শনী একটা মাঠ। এটা প্রদর্শনী মানে এটা আমার নিজ স্থানে। আমি এখানে আমার ইওনো সাহেব, কৃষি অফিসার সবাই এখানে আসতে পারে, যার কারণে এটা আমার একটা প্রদর্শনী মাঠ। আর সব মিলে আমার মধুটা এরকম আসে। আর আগামী বুধবারে মধু হারভেস্ট করবো এই মাঠে, আবার ফের আগামী বুধবারে মধু হারভেস্ট করবো এখানে। আপনারা সরজমিনে দেখতে চাইলে কেউ এখানে আসতে পারেন। এবং আমার মধু ক্রয় করার জন্য, আমার সাথে যোগাযোগ করার জন্য আমার যে মোবাইল নাম্বার 01719731473, এই নাম্বারে যোগাযোগ করলে আমি মধু সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমার মধু এসে পরিবহন বা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি ডেলিভারি দিয়ে থাকি। ধন্যবাদ। আচ্ছা আঙ্কেল, থ্যাংক ইউ। আর আপনার এই উদ্যোগের জন্যই আজকে অনেক যারা বেকার আছে তারা কর্মসংস্থান পেয়েছে। আমরা চাই যে আরও সবাই আমাদের কুষ্টিয়া জেলাটাকে তামাক মুক্ত করুক এবং বর্জন করুক, তামাক সবাই বর্জন করুক এবং আপনাদের মতোই কৃষি খাতেই লাভবান হোক, ভালো কিছু করার। আর ভালো, আমরা চাই যে সবাই ভালো কিছু করুক। আমরা সবাই চাই যে আমাদের কুষ্টিয়া জেলাতে তামাক মুক্ত হোক। হ্যাঁ, ধন্যবাদ। আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আশা করি আমরা এখানে আবার আসবো এবং আপনার এই খামারের চিত্র আমরা আবার তুলে ধরবো এবং যত বেকার যুবকরা আছে আপনাকে দেখে অনুপ্রাণিত হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো গাইজ, আপনাদের যদি আমাদের এই আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন।
এবং অবশ্যই আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো এবং অনেক বেশি মজাদার ব্লগ উপহার দিতে পারবো। আর আমাদের পরের ভিডিওটি হবে অল অ্যাবাউট কুষ্টিয়া নিয়ে। আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে অল অ্যাবাউট কুষ্টিয়া নিয়ে একটি ভিডিও থাকবে। আমাদের কিছু ব্যস্ততার কারণে আমরা অল অ্যাবাউট কুষ্টিয়ার পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আসতে পারছি না। আশা করছি খুব শীঘ্রই আপনাদের মাঝে পার্ট 1 এবং পার্ট 2 তো নিয়ে আসবো। তো লাইফটা অনেক এনজয় করবেন, মজা করবেন। টাটা, গুড বাই, সি ইউ এগেইন।